এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে এবং ইন্ডিয়ার ক্রিকেট খুব ভালো হচ্ছে এবং তার উপর ভিত্তি করে আমরা সবাই আগ্রহে বসে আছি যে কবে ভারতবর্ষ একটা ওয়ার্ল্ড কাপ পাবে। এবং আশ্চর্যভাবে এটাই দেখার যে প্রত্যেকটা মানুষ ইন্ডিয়ার ক্রিকেট টিমের পাশে আছে এবং তারা এতবার ইন্ডিয়া ক্রিকেট টিম হারে সমালোচনা করে এবং তারপরেও তারা ইন্ডিয়া ক্রিকেট টিমকেই চায় এবং প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তাদের খেলা দেখার জন্য সারা দিন রাত ধরে বসে থাকে, চায় যে তার টিমটা উঠুক এবং ওয়ার্ল্ড কাপ পাক। এটা কোনো অন্যায় নয়, এটা প্রত্যেকটা দেশের মানুষই চায়। তো যদি আমরা সেটা ভারতীয় ক্রিকেটের জন্য এটা করতে পারি, তো ভারতীয় ফুটবলের জন্য কেন করতে পারি না? হ্যাঁ, অবশ্যই, মানে ভারতীয় ফুটবলকে কেন এতটা আন্ডার এস্টিমেট করা হয় তার একটা সঠিক কারণ দেখিয়েছেন ইগোস্টি ম্যাচ। এবার এই যে ভারত তৃতীয় রাউন্ডে উঠতে পারলো না বিশ্বকাপের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ইগোস্টি ম্যাচকে কিছু প্রশ্ন করা হয় এবং যখন ম্যাচ হেরে যায় এবং ইন্ডিয়ার যে পারফরমেন্স তার উপর ভিত্তি করে সবাই ইগোস্টি ম্যাচকে দোষ দেয় এবং কোচ হিসাবে তিনি কিছু সাফল্য অর্জন করতে পারেননি। স্বাভাবিক ব্যাপার, একটা টিম যখন জেতে তখন কোচের অবদান অনস্বীকার্য হয়। ঠিক তেমনিভাবেই একটি টিম যখন হারে তখন সেক্ষেত্রে ফার্স্ট কোচকেই সেই দায়িত্ব নিতে হয় যে সেটা কেন হেরেছে এবং তার সঠিক কারণ দিতে হয়। তার সঠিক কারণ হিসাবে ফেডারেশন কি করেছে, এই গোষ্ঠী ম্যাচকে বরখাস্ত করেছে, এটা আমরা সবাই জানি। এবার ইগোস্টি ম্যাচের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ভারতবর্ষের ফুটবল এতটা পিছিয়ে কেন। তিনি প্লেয়ার হিসেবে যতটা খ্যাতি অর্জন করেছেন, কোচ হিসাবে তার থেকে বেশি খ্যাতি অর্জন করেছেন। যখন ইগোস্টি ম্যাচকে এটা জানতে চাওয়া হয় যে ভারতীয় ফুটবল এত পেছনে কেন, কিন্তু তখন সেই মুহূর্তেই তিনি ডিরেক্টলি ফেডারেশনকে দায়ী করেছেন। এটা কিন্তু খুব বাজে সংকেত। একটা কোচ যখন ডিরেক্ট একটা ফেডারেশনকে দায়ী করে যে ভারতবর্ষের ফুটবল পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ সেই ফেডারেশন বা সেই অভিভাবক, সেটা কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য সত্যি খুব একটা অশনি সংকেত। এবং তিনি কী কী বলেছেন এবং তার এই জিনিসপত্রগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে হলে পুরো ভিডিওটি ভালো করে দেখো। অবশ্যই ক্রিকেটের পাশাপাশি এই দিকটাও তুলে ধরা উচিত বলে আমার মনে হলো, তাই এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। ইগোস্টি ম্যাচকে যখন জিজ্ঞেস করা হয় যে ভারতীয় ফুটবলে হেরে যাওয়ার যে কারণ, তখন তিনি ফেডারেশনকে তো দায়ী করেছেন এবং তার পাশাপাশি তিনি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে দায়ী করেন। তিনি বলেছেন যে কল্যাণ চৌবে যখন তার সাথে প্রথম দেখা করেছিল কলকাতার কোনো একটি হোটেলে, তখন ঠিক 3 মিনিট তার সাথে কথা হয়েছিল এবং এই 3 মিনিটের কথায় কল্যাণ চৌবে স্যার তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন, বারবার একটা অমনোযোগী ব্যবহার বা অমনোযোগী দিক তার ফুটে উঠছিল এবং তখন ইগোস্টি ম্যাচ নিজেই ভেবেছিলেন হয়তো তার সে বিষয়ে কোনো আগ্রহ নেই, তার ফুটবল নিয়ে এগিয়ে যাওয়ার কোনো আগ্রহ নেই। রাজনৈতিকভাবে তিনি সেই চেয়ারটাতে বসে থাকলেও তার মধ্যে কোনো শক্তি নেই সেই ফেডারেশনটাকে বা সেই ভারতীয় ক্রিকেটটাকে, ভারতীয় ফুটবলটিকে একটা জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া, একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া। ইগোস্টি ম্যাচ বলছেন যখন তিনি কোচ ছিলেন, সেই কোচের থাকাকালীন তার কাছে অসংখ্য মেসেজ আসে, তার কাছে অসংখ্য মেল আসে এবং প্রচুর যুব ভারতীয় ফুটবলার যারা যারা খেলছে, যাদের মধ্যে প্রতিভা আছে, তারা প্রচুর সংখ্যক মেসেজ তাদের পেয়েছেন ইগোস্টি ম্যাচ স্যার। কিন্তু ভারতীয় ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যে প্র্যাকটিস গ্রাউন্ড, যে পরিমাণ মাঠের দরকার, যে পরিমাণ টেকনোলজি দরকার, সেগুলো ইগোস্টি ম্যাচ পাননি এবং ভারতীয় জায়গায় সেগুলোর বড্ড অভাব। তাছাড়াও ইগোস্টি ম্যাচ বলছেন যে আমি যখন কোনো একটি ফুটবলের ভিডিও অ্যানালিসিস করার জন্য সেটাকে সংগ্রহ করতে চেয়েছিলাম কোনো একটি উপায় বা কোনো একটি টেকনোলজির দ্বারা, সেটা আমাকে করতে দেওয়া হয়নি। সেরকম কোনো সহযোগিতা তিনি পাননি ফেডারেশনের কাছ থেকে। যখন ইগোস্টি ম্যাচ এই বিষয় নিয়েই ফেডারেশনের সাথে চিঠি, মেল ইত্যাদি করেছিলেন যাতে আগামী দিন আরও ভালো করে ভারতীয় ফুটবল এগিয়ে যেতে পারে তার জন্য মিটিং করা, তাতেও ইগোস্টি ম্যাচ সাড়া পাননি এবং এই দীর্ঘমেয়াদী না সাড়া পাওয়া, দীর্ঘমেয়াদী একটা একটা কথোপকথনের মধ্যে যে গ্যাপ, তার জন্য ইগোস্টি ম্যাচ তিনি ভেবেছিলেন যে তিনি কোচ পদ থেকে সরে যাবেন এবং যখন তিনি এই জিনিসটি ভেবেছিলেন ঠিক তার পরপরই
তার কন্ট্রাক্ট বাড়িয়ে দেওয়া হয় 2026 সাল অবধি। এবং যখন 2026 সাল অবধি কন্ট্রাক্টটা বাড়িয়ে দেওয়া হয় তখন ইগো স্টিমাচ স্যার তিনি নিজেও অবাক হয়ে গেছিলেন যে যখন তিনি কোনো কিছু সাড়াই পাচ্ছেন না, যখন তার কাজের সহযোগিতা কেউ করছে না, তারপরে এটা বাড়িয়ে দেওয়া হয় কী করে। কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং যখন বাড়িয়ে দেওয়া হয় তখন ইগো স্টিমাচ স্যার তিনি নিজে ভেবেছিলেন যে ঠিক আছে, যখন বাড়িয়ে দেওয়াই হয়েছে তাহলে এবার ভারতীয় ফুটবলের জন্য আমাকে কিছু একটা করতে হবে। এবং তারপরও তিনি আবারও চেষ্টা করেছিলেন ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি বলছেন যে ভারতীয় ফুটবলারের মধ্যে কোনো খামতি ছিল না। ভারতীয় ফুটবলাররা, যে সমস্ত ফুটবলাররা খেলেছেন, তারা নিজে 100% দিয়েছেন। এবং ইগো স্টিমাচ স্যার তিনি নিজে বলছেন যে তিনিও নিজে 100% দিয়েছেন, তিনি লাল কার্ড অবধি খেয়েছেন। কিন্তু এই যে রেফারিং কোয়ালিটি, এবং সেটা আমরাও দেখেছি, এই যে রেফারিং কোয়ালিটি, এই যে এত এত জিনিসপত্র বাজে হলো খেলার মাঠে, তারপরে গিয়ে ফেডারেশন কোনো দায়িত্বই নেয়নি। তারপরে গিয়ে ফেডারেশন এই বিষয়ে কোনো কথাই বলেননি। উপরন্তু এই ব্যাপারটিকে দেখেও ইগো স্টিমাচ স্যারকে বরখাস্ত করেছেন। ইগো স্টিমাচ স্যার বলছেন যে ভারতীয় ফুটবল কতটা উন্নতি হবে তা নির্ভর করছে ফেডারেশনের যে পদে বসে আছেন যিনি, তিনি পুরোপুরি ওই আইএসএলকে একটা বাড়তি পর্যায়ে নিয়ে গেছেন। তিনি বলছেন যে ভারতীয় ফুটবলের থেকেও আইএসএলকে প্রাধান্য বেশি দেওয়া হয়, এবং সেটা অনেকাংশেই সঠিক। কারণ যে পরিমাণ প্লেয়াররা আইএসএলে ঢুকছে, বিদেশি প্লেয়াররা যে পরিমাণ যে অর্থের বিনিময়ে ঢুকছে, তা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। এবং আমরা সত্যি সবাই অবাক হই যেভাবে মোহনবাগান থেকে আরম্ভ করে, ইস্টবেঙ্গল থেকে আরম্ভ করে, মুম্বাই সিটি এফসি থেকে আরম্ভ করে প্রচুর সংখ্যক প্লেয়ার যারা সদ্য ইউরো খেলছে, যারা সদ্য বিশ্বকাপার, তাদেরকে নিয়ে চলে আসা হচ্ছে। মুম্বাই সিটি এফসি কোনো সময় আইএসএলের ক্ষেত্রে, মুম্বাই সিটি এফসি বলে নয়, যে কোনো টিমের ক্ষেত্রেই আইএসএলেও রেফারিং কোয়ালিটি খুব বাজে, বাট স্টিল সেই পরিকাঠামো নিয়েই এগোনো হচ্ছে। তো ইগো স্টিমাচ স্যারকে যখন এই প্রশ্নগুলি করা হয় তখন তিনি এই কটূক্তিগুলো করেন, এবং তিনি খুবই দুঃখের সহিত এই কথাগুলি বলেছিলেন। তিনি এখনও আশাবাদী যে ভারতীয় ফুটবলকে যদি একটু ঠিকঠাক করে যত্ন নেওয়া হয়, ক্রিকেট টিমের 10%-এর মতোই যদি যত্ন নেওয়া হয় ক্রিকেট টিমের থেকে, তাহলে হয়তো ভারতীয় ফুটবল টিম একটা অন্য জায়গায় বা অন্য মাত্রায় যেতে পারে। আমি জানি না কে ঠিক, ইগো স্টিমাচ স্যার ঠিক বলছেন না ফেডারেশন সভাপতি, না ফেডারেশনের যে জিনিসপত্রগুলি ইগো স্টিমাচ বলছেন সেটা ঠিক। কিন্তু যেই ঠিক হোক না কেন, আমাদেরও উচিত বা আমাদেরও এটা দেখা উচিত যে ভারতীয় ক্রিকেট প্রথম থেকেই এতটা উন্নত জায়গায় যায়নি। আগে ভারতীয় ক্রিকেট যথেষ্ট দুর্বল ছিল, আস্তে আস্তে সেটা উন্নতির পর্যায়ে গেছে। তার পেছনে প্রচুর সংখ্যক টাকা, প্রচুর সংখ্যক মূল্য তার বিনিময়ে দিতে হয়েছে। তো ভারতীয় ফুটবলকেও যদি সেই জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই দরকার একটা পরিকাঠামো, অবশ্যই দরকার একটা প্ল্যান, যে প্ল্যানের ভিত্তিতে আমরা এবছর না হোক আপকামিং সিজন বা আপকামিং যে বছরগুলো আসছে বা যে দিনগুলো আসছে, সেই দিনগুলোর জন্য একটা মজবুত টিম করতে পারবো। এবং আমরা ভারতীয়, আমরা ক্রিকেটকেও ভালোবাসি, আমরা ফুটবলকেও ভালোবাসি। তো সেক্ষেত্রে একটা টিম একটা জায়গায় খেলবে এবং তাকে আমরা সাপোর্ট করবো। আর একটা টিম ফুটবল, যেখানে সুনীল ছেত্রী স্যার যখন রিটায়ার হয়েছেন, ঠিক ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় গুনে গুনে তার পোস্টার পাওয়া গেছে, এবং তারপরে তার কোনো আর নাম এবং নিশানা নেই। যেটা আমরা বিরাট কোহলিকে নিয়ে করি এত, যেটা আমরা রোহিত শর্মাকে নিয়ে এতটা করি, তো সেটা আমরা সুনীল ছেত্রীকে নিয়ে কেন করি না? এবং এই প্রশ্ন অনেকেই করে ফেসবুকে। আমার মনে হয় এই দিকে একটু সচেতন হওয়া দরকার সবার, এবং যার ভুল হোক, যার ঠিক হোক, একটা জায়গায় নিয়ে এসে সেই জায়গাটাকে ঠিক করা দরকার, মেরামত করা দরকার, যাতে ভারতীয় ফুটবল টিম আরও এগিয়ে যেতে পারে, আমরা ভারতীয় ফুটবল টিমকে নিয়েও গর্ব করতে পারি। আজকের টপিকটা এইখানেই, আবারও আসবো এরকম কিছু টপিক, যে টপিকগুলো সত্যি আলোচনা করার দরকার। আজকের টপিকটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা তোমাদের কমেন্টটাও জানিও যে তোমরা এই বিষয়টিকে কীভাবে দেখছো। আজকের জন্য এইটুখানি, গুড নাইট।